আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৭ম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি ভালোবাসা কাঙ্গাল হতে পারি, কিন্তু মেয়াসক্ত পুরুষ নই। এই বলে আমি নীরাকে ছেড়ে দিলাম। হঠাৎ আমি ডয়ার থেকে কেচি বের করি। কেচিটা হাতে নিয়ে নীরার গা থেকে শাড়ি খুলে নেই। তারপর কেচি দিয়ে শাড়িটা কুচি কুচি করে কেটে ফেলি। নীরা কান্না বন্ধ করে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি শাড়িটা কুচি কুচি করে কেটে কেচিটা ছুঁড়ে ফেলে দেই। তারপর জোরে আওয়াজ করে দরজাটা লাগিয়ে চলে গেলাম। নীরা কিছু বলে না। আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে নীরবে কান্না করতে থাকে। একটু পর আমি রুমে এসে অফিসের জন্য রেডি হই। নীরা তখনও ফুফিয়ে ফুফিয়ে কেঁদেই চলেছে। আমি কিছু না বলে নাস্তা না করে চলে যাই। আমি চলে যাওয়ার পর তিশা আসে রুমে। এসে যা দেখে সে অবাক হয়ে যায়। তিশা বলে, কি হয়েছে ভাবি? কাঁদছো কেন? আর শাড়ি কেটেছো কেন? নীরা কান্না করতে করতে বলে, তোমার ভাই বকেছে। আর তোমার কি ধারণা আমি শাড়িটা কেটেছি? তিশা বলে, অবশ্যই না, কারণ আমি জানি আমার ভাই ছাড়া এ কাজ কেউ করতে পারে না। তো কি হয়েছিল শুনি? নীরা বলে, গোসল করে রুমে এসে শাড়ি পরছিলাম, তখন কোত্থেকে একটা ছেলে আসে। এসে রুমের বাইরে দাঁড়িয়ে আমাকে দেখছিল, কিন্তু আমি তো দেখিনি। এতে তোমার ভাই আমাকে এ বলে আবার কেঁদে দেয়। তিশা বলে, বলো কি, তোমাকে ওভাবে দেখেছে? ছেলেটা এখানে এসে এসবও করে গেছে? নীরা বলে, আরে আমার শরীরে শাড়ি জড়ানো ছিল, কিন্তু ছেলেটা কে? তিশা বলে, আয়ান ভাইয়া। নীরা বলে, উনি কে? তিশা বলে, কে আবার? তোমার গুন্ডার পেয়ারি জানের বন্ধু, যখন তখন বাসায় চলে আসে, অসহ্য। নীরা বলে, এটা আমার কি দোষ বলো? তোমার ভাই শুধু শুধু আমাকে বকে সবসময়। তিশা বলে, জানোই তো ভাইয়া এমন, এখন বসে কান্না করবে নাকি বাহিরে যাবে? ভাইয়া কিন্তু নাস্তা না করেই অফিসে চলে গেছে। এখন বলো, ভাইয়ের জন্য নাস্তা নিয়ে যাবে? নীরা বলে, আমি একা যাব না, আমাকে আবার বকবে। তিশা বলে, আমি বাবা তোমাদের মধ্যে যেতে পারবো না। কাবাব মে হাড্ডি হবার কোনো ইচ্ছা আমার নেই। আমার কলেজ আছে, যেতেই হবে। নীরা চোখের পানি মুছে বলে, ঠিক আছে যাও, আমি কিছু রান্না করে ওর জন্য নিয়ে যাচ্ছি। তিশা বলে, ঠিক আছে। এই বলে উঠতেই যাবে, ঠিক তখনই আবার বলে, ও হ্যাঁ, আর এই নাও তোমার ফোন, তুমি রাখো, ভাই আমাকে কিনতে দিয়েছিল। সকালে ডেলিভারি পেয়েছি, আমি সব ঠিক করে দিয়েছি। কোনো প্রয়োজন পড়লে আমাকে যেন ফোন দিও না। তোমার গুন্ডাকে ফোন করো, ঠিক আছে? নীরা ফোন হাতে নিয়ে বলে, ঠিক আছে। তিশা কথা শেষ করে চলে গেল। এরপর নীরা রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই অয়ন রুমে ঢোকে। অয়ন বলে, হাই নীরা। নীরা বলে, আসসালাম আলাইকুম ভাইয়া। অয়ন বলে, ওয়ালাইকুম সালাম, আমার নাম ধরে ডাকতে পারো, ভাইয়া বলতে হবে না। নীরা বলে, না ভাইয়া ঠিক আছে, আর ও তো অফিসে চলে গেছে। অয়ন বলে, জানি তো, আমি তোমার কাছে আসলাম তোমার সাথে কিছু কথা বলতে। নীরা বলে, কি কথা? অয়ন বলে, তুমি খুব সুন্দরী নীরা। মিরাজ তোমার সাথে যা করেছে খুব খারাপ করেছে। আমি জানি তুমি ওকে ভালোবাসো না, আর তুমি ওর সাথে থাকতেও চাও না। সো তুমি যদি চাও আমি। নীরা বলে, শোনেন ভাইয়া, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, সেটা যেভাবেই হোক না কেন। আর মিরাজ আমার সাথে যাই করুক না কেন, সেটা আমি বুঝে নেব। আপনি না ওর বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর ঘর ভাঙতে আসছেন? দেখুন, এই নিয়ে আপনি আমার সাথে আর কথা বলতে আসবেন না। আপনি জানেন এই কথাগুলো যদি ও জানতে পারে তো কি হবে আপনার? অয়ন বলে, আরে আমি তোমার ভালোর জন্যই কথাটা বললাম। তুমি যদি না চাও তো ঠিক আছে, কিন্তু তোমার মতো নীরা দু চারটা মিরাজের লাইফে আসছে আর গেছে। তুমি ভালো মেয়ে, তাই তোমাকে সাহায্য করতে আসলাম মাত্র। নীরা বলে, সাহায্য করতে আসার জন্য ধন্যবাদ। অয়ন ভাইয়া, ছোট বোন হিসেবে একটা কথা বলি, মনে কষ্ট নেবেন না। এভাবে না দরজা নক না করে ভিতর আসবেন না প্লিজ। আগে মিরাজ একা ছিল, তাই অনুমতি ছাড়াই যখন তখন রুমে প্রবেশ করেছেন, কিন্তু এখন বিবাহিত। ওর সাথে এই রুমে আমিও আছি। এভাবে হুটহাট রুমে প্রবেশ করলে আমি একটু অস্বস্তিতে পড়ে যাই। আমি যদি ভুল কিছু বলে থাকি আপনাকে, তাহলে ছোট বোন হিসেবে মাফ করে দেবেন। এ বলে নীরা রুম থেকে বেরিয়ে গেল। অয়নের কথা শুনে নীরা মনে মনে ভাবে, সত্যিই কি তাহলে আমার কোনো অস্তিত্ব নেই ওর জীবনে? সত্যি কি মিরাজের লাইফে আমার মতো অনেক মেয়ে এসেছে? আবার নীরার মন বলে ওঠে, না না, ও আমাকে খুব ভালোবাসে, ও এসব কাজ করতেই পারে না। কিন্তু ওর বন্ধু মিথ্যা কথা কেন বলবে? নীরা আর ভাবতে পারছে না। সে রান্নাঘরের দিকে যেতে লাগলো। এদিকে মনিরা নীরাকে দেখে মনে মনে ফোন দিয়ে আটতে লাগলো, কি করে নীরার মন বিষিয়ে দেওয়া যায়। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, তাই সে নীরাকে উদ্দেশ্য করে বলে, আরে ভাবি, একা একা কি এত ভাবছেন? আসেন আমার ফটোগ্রাফ দেখবেন। নীরা মনিরার ভাবি ডাক শুনে চমকে ওঠে। মনে মনে বলে, এই শাকচুনির আবার কি হলো? এতদিন নাম ধরে ডেকেছে, এখন আবার ভাবি বলে ডাকছে, ব্যাপার কি? এর মাথায় আবার কি ঘোরপাক খাচ্ছে? নীরা বলে, না, আমার ভালো লাগছে না। মনিরা বলে, আরে ভাবি আসেনি না। এই বলে নীরার হাত ধরে টেনে নিয়ে গেল ওর রুমে। তারপর নিজের ট্যাব বের করে ওর বেশ কিছু ছবি দেখালো। হঠাৎ আমার আর মনিরার একটা ছবি বের করে। নীরাকে এক ঝলক দেখিয়ে তাড়াতাড়ি ট্যাব অফ করে দেয়। মনিরা বলে, আর ছবি নেই ভাবি। এদিকে নীরা আমার আর মনিরার ছবিগুলো দেখে মনে মনে খুব কষ্ট পায়। তার আগ্রহ জাগলো ছবিগুলো দেখার। নীরা বলে, বন্ধ করলে কেন? আমি ওই ছবিগুলো দেখব। মনিরা বলে, না ভাবি, এগুলো দেখতে হবে না। আজ এগুলো শুধুই স্মৃতি। জানো ভাবি, আগে তো মিরাজ আমাকে ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু এখন তুমি আসার পর। কথাটা শেষ করতে পারলো না, তার আগেই নীরা মনিরার হাত থেকে ট্যাব নিয়ে ফটোগুলো দেখতে শুরু করে। প্রায় 2 ঘন্টা ধরে নীরা আমার আর মনিরার ছবিগুলো দেখলো। অনেকগুলো ছবি খুবই ক্লোজি। মনিরা বলে, ভাবি, মিরাজ যখন আপনার সাথে থাকবে বলে ঠিক করেছে, তো আপনি ওর দায়িত্বটা বুঝে নিন। এদিকে নীরার মনে তুফান বয়ে যাচ্ছে।
তার ইচ্ছে করছে সে নিজেকে শেষ করে দিক। নীরা ট্যাবিটা বিছানার উপর ফেলে রুম থেকে বের হয়ে আসে। নীরা চলে যাবার পর মনিরা হো হো করে হেসে বলে, তুমি কি ভেবেছ তুমি মিরাজকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে? এই ইচ্ছে আমি পূরণ হতে দেব না, কখনো না। দেখব এবার তুমি কি করে মিরাজকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারো। সন্দেহ থেকে বড় বিষ আর পৃথিবীতে দুটো নেই, আর সেটাই খুব যত্নে আমি তোমার মনের মধ্যে ঢেলে দিয়েছি। এখন দেখব তুমি কি করে মিরাজকে নিজের কাছে আটকে রাখো। এই বলে আবার মনের আনন্দে হাসতে লাগলো। এদিকে মা নীরাকে দেখে বলে, কি রে মা, এতক্ষণ কই ছিলি? নীরা বলে, এই তো এখানেই। মা বলে, ড্রাইভারকে বলে দিয়েছি, রেডি হয়ে চলে যা। নীরা বলে, কই যাব? মা বলে, দেখো মেয়ের কথা, আরে তুই নাকি খাবার নিয়ে মিরাজের কাছে যাবি। নীরা বলে, মা বলে, আমি সব রেডি করে দিয়েছি, তোদের দুজনের খাবারই দিয়েছি, একসাথে খেয়ে নিস। যা জলদি বের হ, আমার ছেলেটা না খেয়ে বের হয়ে গেছে, আর তুইও না খেয়ে আছিস। নীরা বলে, মামুনি খাবারটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলে হয় না? মা বলে, না হয় না, রাগারাগি করে বের হয়েছে, তুই গেলে রাগ কমে যাবে, জলদি যা তো। নীরা আর কিছু না বলে খাবার নিয়ে বেরিয়ে পড়ে। আজ আর কোনো কিছু নীরার মাথার মধ্যে নেই। অয়ন আর মনিরার কথাগুলোই ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেখানো ছবি আর অয়নের কথাগুলো ভাবতে ভাবতে অফিসে চলে আসে। নীরা গাড়ি থেকে নেমে পিয়ের কাছে খাবার দিয়ে বেরিয়ে যায়, তারপর ড্রাইভারকে বলে বাসায় চলে যেতে। এরপর নিজের মনে ফুটফাত দিয়ে হাঁটতে থাকে। এদিকে মনিরা আমাকে ফোন দিয়ে নীরার নামে 7-5 বানিয়ে বানিয়ে বলে, অয়নের সাথে কথাও নাকি বলেছে। এটা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হলো। রাগের চোটে সামনে থাকা ফাইলটা ছুঁড়ে ফেলে দিলাম। এমন সময় পিয়ে এসে বলে, স্যার আসবো? আমি বললাম, এসো। পিয়ে বলে, স্যার নীরা নামের একটি মেয়ে আপনার খাবার দিয়ে গেছে। এমনি মেজাজ খারাপ ছিল, একটু আগে মনিরা ফোন দিয়ে যা বলে তাতে মেজাজটা খুবই খারাপ ছিল। এখন এটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আমি বললাম, নীরা কই? পিয়ে বলে, উনি তো তখনই চলে গেছে। আমি বললাম, ঠিক আছে তুমি যাও। পিয়ে খাবারের বক্সটা টেবিলের উপর রেখে চলে গেল। আমি তখনই খাবারের বক্সটা ফ্লোরের মাঝে ফেলে দিলাম। আমার রাগ এখন দ্বিগুণ বেড়ে গেছে। আমি বললাম, খুব সাহস বেড়েছে না তোমার? তোমার কত সাহস হয়েছে দেখবো আজ। এই বলে আমি অফিস থেকে বেরিয়ে পড়ি। এদিকে নীরা একা একা যেতে থাকে রাস্তার ফুটপাত দিয়ে। ঠিক তখনই আমার চোখে পড়ে যায়। আমি হঠাৎ গাড়ি নিয়ে নীরার সামনে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিই। আমাকে দেখে তো নীরাই রীতিমতো ভয় পেয়ে যায়। নীরা মনে মনে বলে, এই শয়তানটা আমার পিছু ছাড়ে না কেন, আল্লাহই জানে। আমি গাড়ি থেকে নেমে নীরাকে টেনে গাড়িতে বসিয়ে দেই। নীরা ভালোভাবেই বুঝতে পারে আজও নীরার কপালে দুঃখ আছে। গাড়িতে বসে আমি নীরার সাথে একটা কথাও বললাম না, কিন্তু নীরা বলে, আচ্ছা একটা কথা বলেন তো, আমার জন্য কি আপনার আর মনিরা আপুর কোনো সমস্যা হচ্ছে, বা আপনার অন্য কোনো সমস্যা হচ্ছে? আমি এই কথা শোনার সাথে সাথে জোরে গাড়ি ব্রেক কষে থামিয়ে দেই। তারপর নীরার দিকে তাকাই। নীরা আমার চোখ দেখে চুপ মেরে যায়। নীরার এই কথাতে আমার রাগ চরমে উঠে যায়। আমি নীরাকে নিয়ে আমার সেই আগের বাড়ির দিকে যাই। এদিকে নীরা রাস্তা চিনতে পেরে চিৎকার করে উঠে বলে, আমি এই বাড়িতে যাব না, আমাকে ওই বাড়িতে নিয়ে চলুন। আমি নীরার কোনো কথা না শুনে জোরে গাড়ি চালিয়ে আগের বাসায় নিয়ে গেলাম। তারপর গাড়ি থামিয়ে নীরার হাত ধরে নামাতে গেলাম। নীরা হাত ছাড়িয়ে নিয়ে নিজে নিজেই নেমে আসে। এতে করে আমার রাগ আরো দ্বিগুণ বেড়ে যায়। আমি এক ঝটকায় নীরাকে কাঁধে তুলে নেই। গাড়ির দরজা জোরে এক লাথি মেরে আটকে দেই। এরপর বাড়ির লক খুলে নীরাকে সেই বেডরুমে নিয়ে বিছানার উপর ধপ করে ছেড়ে দেই। নীরা বলে, আপনি কাজগুলো মোটেই ভালো করছেন না। আপনি এভাবে আমার ভালোবাসা আদায় করতে পারবেন না, আর আমাকে আটকেও রাখতে পারবেন না। আপনি কি মনে করেন আমি বুঝি না মনিরের সাথে আপনার কি চলে? মনিরের কথা শেষ করার আগে আমি নীরার মুখ চেপে ধরে ঠাসি একটা থাপ্পড় মারি। তারপর চিল্লাতে শুরু করি। আমি বললাম, কি বুঝিস তুই, কি বুঝিস বল? আমার আর মনিরার মধ্যে কিছু চলছে, কোন ভিত্তিতে তুই এসব বলছিস? হ্যাঁ, কি দেখেছিস তুই? মনির আর আমার রাত কাটানো দেখেছিস তুই? নীরা বলে, ও যে আপনাকে ভালোবাসে এতে তো কোনো ডাউট নেই। আমি বললাম, ভালো তো আমিও তোকে বাসি, তুই ভালোবাসিস আমাকে? মনিরার সাথে আমার কিছু থাকলে অনেক আগেই ওর সাথে আমার বিয়ে হয়ে যেত। তুই আমার ঘরে থাকতি না, মনিরা থাকতো। নীরা বলে, সেই আমার মতো 2-4টা নীরা আপনার ঘরে নেওয়া কোনো ব্যাপারই না। নীরার কথা শুনে নীরার গাল টিপে ধরে বললাম, তোর সাহস কি করে হয় নিজেকে অন্যের সাথে তুলনা করার? জানে মেরে ফেলবো একদম। বলেই নীরাকে বিছানায় ছিটকে ফেলে দিলাম। আমি আবার বললাম, এতদিন ধরে আমার কাছে আছিস, তোর সাথে এমন কিছু করেছি আমি যাতে তোর মনে হয় আমি 2-4টা নীরা আমার ঘরে আনবো? বল, কিছু করেছি এমন? আমি তোর স্বামী, তোর উপর পুরো অধিকার আমার আছে, তাও তোর কাছে আমি অধিকার চাইতে গেছি? বল। নীরা মনে মনে বলে, সত্যিই তো, ও যাই করুক না কেন, কিন্তু কখনো আমার সম্মান নষ্ট করার চেষ্টাও করেনি, যেখানে 4 দেয়ালের মধ্যে জোর করে আমার সাথে যা ইচ্ছে করতে পারে। আমি এবার নীরার বাহু ধরে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে নিজের কাছে টেনে নিই। আমি বললাম, এ চোখে একবার তাকিয়ে দেখো তো নীর পাখি, তোমার উপর আমার ভালোবাসাটা দেখতে পাও কিনা? আমার কথা মতো নীরা আমার চোখের দিকে তাকায়। আমি বললাম, কি দেখতে পাচ্ছ? আমার রক্তে রক্তে নীরা মিশে আছে, আমি কি করে অন্য মেয়েকে? বলেই নীরাকে হালকা করে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দিলাম। আমি আবার বললাম, তুমি কখনো বুঝতে পারবে না আমাকে, বুঝবে তখন যখন আমি তোমার পাশে থাকবো না। এই বলে আমি রুম থেকে বের হয়ে যাই। নীরা ধপ করে ফ্লোরে বসে কান্না করতে শুরু করে। একটু পর আমি রুমে আসি। আমি আসতেই নীরা তাকিয়ে দেখে আমার ডান হাত রক্তে ভেসে যাচ্ছে, মনে হচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে বাড়ি মারা হয়েছে। নীরা দৌড়ে এসে আমার হাত ধরে চিৎকার করে উঠে বলে, এটা কি করেছেন হাতে, পাগল হয়ে গেছেন নাকি?
আমি বললাম, কিছু হয়নি জান পাখি, তোমাকে যে হাতে মেরেছি সে হাতকে একটু শাস্তি দিয়েছি। নীরা বলে, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে তোমার পাগলামো বের করে দেবো আমি। নীরার কথা শোনার সাথে সাথে আমি নীরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আমি কান্না করতে করতে বললাম, আমাকে মাফ করে দাও নীর পাখি, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি। সকালে তোমার উপর রাগ করে এসে ভালো লাগছিল না। পরে মনিরা ফোন দিয়ে বলেছে তুমি আর অয়ন নাকি রুমের দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বলছো। এই কথা শুনে আমার খুব রাগ হয়। আবার যখন তুমি অফিসে এসে আমার সাথে দেখা না করে চলে আসো আর ড্রাইভারকে না নিয়েই, তখনও আমার বেশি রাগ হয়নি। কিন্তু তুমি যখন মনিরার কথা বললে তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুমি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি। তুমি ছাড়া আমি কিভাবে থাকবো বলো? সবসময় আমি টেনশনে থাকি, এই হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি আর এই টেনশন নিতে পারছি না। যদি যেতে হয় আমাকে মেরে ফেলে চলে যাও। আমি তোমাকে সত্যি ভালোবাসি নীর পাখি। আমার মুখে এসব শুনে নীরার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। নীরা মনে মনে বলে, ও তার মানে এসব মনিরার কাজ। আমি কি করে ভুলে গেলাম মনিরার কথা। শাকচুন্নি, তোকে আমি দেখে নেব। এই ভেবে আমাকে বলে, চুপ, আর একটা কথাও নয়, ওঠো ওঠো বলছি। এই বলে আমাকে বিছানায় বসিয়ে দেয়। তারপর আমার হাত কোলের মধ্যে নিয়ে ব্যান্ডেজ করতে থাকে। নীরার মুখের ভাব এমন যে মনে হচ্ছে ব্যথা আমার না নীরার হচ্ছে। নীরা আমার হাত ব্যান্ডেজ করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর একটা টাউল ভিজিয়ে এনে আমার হাত মুখ মুছে দেয়। এরপর এক গ্লাস পানি এনে আমাকে দেয়। আমি পানির গ্লাসটা ফাঁকা করে বললাম, চলো। নীরা বলে, এখন না, আপনি একটু রেস্ট করে নিন, তারপর যাওয়া যাবে। আমি নীরার কথা মতো বিছানায় শুয়ে পড়ি। নীরা আজ নিজের ইচ্ছায় আমাকে বুকে জড়িয়ে নেয়, আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি নীরার বুকে মুখ গুজে ওকে আরও কাছে টেনে নেই। নীরা খুব যত্ন নিয়ে আমাকে বলে, হাতে খুব ব্যথা করছে না? আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, আমি যখন তোমাকে মারি তখন তোমার খুব লাগে না? নীরা বিরক্তি সূচক চোখ বন্ধ করে আবার আমার দিকে তাকিয়ে বলে, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। আমি বললাম, জানি, কিন্তু তুমি বলো না তোমার ব্যথা করে না? তখন তোমার কষ্ট হয় না? আমার উপর রাগ ওঠে না? নীরা বলে, হ্যাঁ, রাগও হয়, কষ্টও লাগে, ব্যথাও লাগে, তবে এই বলে আবার চুপ হয়ে যায়। আমি বললাম, তবে কি নীর পাখি? নীরা বলে, কিছু না, সময় হলে জানতে পারবে, এই বলে আবার চুপ হয়ে যায়। আমি কিছু না বলে ওর কপালে চুমো খেলাম। নীরা বলে, আপনি তো আমার জানা মতে কপালে কখনো কিস করেননি। যখন দেখেছি তখন শুধু আমার ঠোঁটে, আজ হঠাৎ কপালে? আমি বললাম, সব কিছুতে এত কৌতূহল কেন তোমার জানার? নীরা বলে, বারে, আপনি একটার পর একটা ধামাকা দেখিয়ে যাবেন আর আমি কি শুধু চেয়ে চেয়ে দেখব? সত্যি বলতে ওর কথায় আমি না হেসে পারলাম না। নীরা অপলক নয়নে আমার দিকে তাকিয়ে আছে। এমন প্রাণবন্ত হাসি আমার মুখে সে কখনো দেখেনি। নীরা বলে, আপনি কি জানেন হাসলে আপনাকে খুব ভালো লাগে, সবসময় হাসি খুশি থাকতে পারেন না? আমি হাসি থামিয়ে বললাম, তার জন্য যে তোমার ভালোবাসার প্রয়োজন। তোমার ভালোবাসা দিয়ে যেদিন আমার সব দুঃখ মুছে দেবে, যেদিন তুমি আমাকে আপন করে নেবে, সেদিন না হয় আমি তোমার জন্য হাসবো। আচ্ছা, তুমি না জানতে চেয়েছো আমি কেন কপালে চুমো খেলাম? আসলে কপালে চুমো খেলে ভালোবাসা বাড়ে। নীরা বলে, ও। এই বলে আমি আবার ওকে কাছে টেনে ওর কপালে অনেকগুলো চুমো খেলাম। নীরা চোখ বন্ধ করে উপভোগ করছে। এবার আমি ওর বন্ধ চোখে আলতো করে কিস করলাম। তাতে নীরা আমার শার্ট খামচে ধরে, কিন্তু আমাকে বাধা দেয় না। এবার আমি ধীরে ধীরে ওর ঠোঁটে কিস করি। ওর ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নেই। হঠাৎ ওকে ছেড়ে দিয়ে বললাম, অনেক রেস্ট হয়েছে, এবার চলো। এরপর আমরা দুজন গিয়ে গাড়িতে বসি। নীরা বলে, আমরা কি বাসায় যাচ্ছি? আমি বললাম, না নীর পাখি, আগে রেস্তোরাঁয় গিয়ে কিছু খেয়ে নেই তারপর। নীরা বলে, বাসায় গিয়ে মামনির হাতে রান্না খেলে হয় না? আমি বললাম, ঠিক আছে। নীরা বলে, আপনাকে একটা কথা বলি? আমি বললাম, আগে তুমি করে বলো। নীরা বলে, বলার সময় হলে বলবো, তো কথাটা কি বলবো? আমি বললাম, হ্যাঁ নীর, বলো। নীরা বলে, আপনি মামনিকে মা বলে ডাকেন না কেন? উনি আপনাকে কত ভালোবাসে জানেন? আমি নীরার কথা শুনে চুপ করে রইলাম। নীরা বলে, মানুষের জীবনে অনেক কিছু ঘটে জানেন, যা মানুষের কল্পনার বাইরে। আম্মু জান্নাতবাসী হয়েছে। আম্মুর বদলে আপনি আরেকটা মা পেয়েছেন। মায়ের মূল্য আপনার থেকে কেউ বেশি বোঝে না। এখন মায়ের মূল্য দিচ্ছেন না, এমন না হয় মামুনিও আম্মুর মতো। নীরার পুরো কথা শেষ হবার আগে আমি বললাম, আহ নীর পাখি, এসব বলো না তো। নীরা বলে, আমি একটা মাকে দেখছি যার চোখে নিজের ছেলেকে কাছে না পাওয়ার যন্ত্রণা নিয়মিত জ্বলছে। ছেলের মুখে মা ডাক শোনার জন্য ব্যাকুল। আর এদিকে ছেলেকে দেখছি সব বুঝেও না বুঝার ভান করে প্রতিনিয়ত তার মাকে কষ্ট দিয়ে যাচ্ছে। আমি বললাম, আমাকে কি করতে বলছো? নীরা বলে, প্লিজ অন্তত আমার জন্য হলেও মামনির সাথে স্বাভাবিক আচরণ করুন। আমি বললাম, চেষ্টা করব। নীরা বলে, থ্যাঙ্কস। আমি বললাম, নীর পাখি? নীরা বলে, আমি বললাম, সরি। নীরা বলে, কেন? আমি বললাম, তোমার গালে আমার আঙ্গুলের ছাপ বসে আছে, তার জন্য। নীরা বলে, আমি বললাম, আমাকে মাফ করে দাও নীর পাখি। নীরা বলে, ঠিক আছে। আমি বললাম, নীর পাখি? নীরা বলে, আমি বললাম, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? আমার কথা শুনে নীরা চুপ। আমি বললাম, থাক, তোমাকে উত্তর দিতে হবে না, কিন্তু শুনে রাখো, বেঁচে থাকতে তোমাকে আমি আমার কাছ থেকে যেতেই দেব না। আর যদি তেমন কোনো প্ল্যান করো তো আমাকে মেরে ফেলে যেও, কারণ তোমাকে ছাড়া আমি বেঁচে থেকেও মরে যাব। এভাবে মরার থেকে তোমার হাতে মরে আমি শান্তি পাবো। এই কথা শুনে নীরা রেগে গিয়ে বলে, চুপচাপ গাড়ি চালান। তারপর মনে মনে বলে, এই ছেলেটা মরার কথা কেন বলে? ইচ্ছে করছে কানের নিচে মেরে দেই। আমি বললাম, আমরা চলে আসছি নীর পাখি।
এই বলে আমরা দুজন গাড়ি থেকে নেমে আসি। বাড়ির ভিতরে প্রবেশ করতেই মা, বাবা আর তিশার মুখোমুখি হতে হলো। আমাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই অস্থির হয়ে পড়লো আমার হাতের ব্যান্ডেজ নিয়ে। মা কান্না করতে করতে বলে, কি হয়েছে তোর বাবা, হাতে ব্যান্ডেজ কেন? আমি বললাম, কিছু হয়নি মামনি, গাড়ির সাথে লেগে হালকা কেটে গেছে। আমার কথা শুনে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এদিকে নীরা ইশারায় তিশাকে হাত দিয়ে বেস্ট লাইক দেখালো, কারণ আমি আজ সবার সামনে মাকে মামনি বলে ডেকেছি। আমি ব্যাপারটা বুঝে চুপচাপ রুমে চলে গেলাম। নীরাও আমার পিছু পিছু চলে আসে রুমে। কিন্তু মনিরা ব্যাপারটা দেখে বেশ থতমত খেয়ে যায়। সে মনে মনে ভাবে, কি হলো এটা, আমার প্ল্যানটা এভাবে নষ্ট হয়ে গেল কিভাবে? সবকিছুই উল্টা হচ্ছে। মিরাজ ওর মায়ের উপর দুর্বল হতে শুরু করেছে। এটা আর বেশি দূর এগোতে দেওয়া যাবে না, নয়তো আম্মুর প্ল্যান সব ভেস্তে যাবে। আমি জানি এসব হচ্ছে নীরার জন্য, তোকে আমি ছাড়বো না নীরা, এই বলে রুমে চলে গেল। আমি আর নীরা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজন একসাথে খেতে গেলাম। এদিকে নীরা আজও এসে দেখে সেদিনের মতো মনিরা আর তিশার পাশে চেয়ার ফাঁকা আছে। আমি বসার জন্য এগিয়ে যেতেই নীরা আমার হাত ধরে ফেলে। নীরা তিশাকে বলে, টিসু, কষ্ট করে উঠে মনিরাপুর কাছে এসে বসবে প্লিজ। তিশা নীরার মুখে টিসু ডাক শুনে সে কি খুশি, সে আনন্দেই বলে, কেন নয় ভাবি, অবশ্যই, আমি তো সর্বদা তোমার সেবায় নিয়োজিত, এই নাও বসে পড়ো। তিশা উঠে গেলে নীরা আমার হাত ধরে বসিয়ে দিয়ে আমার পাশের চেয়ারে বসে পড়ে। আমি হাঁ করে নীরার মুখের দিকে তাকিয়ে থাকি ওকে বোঝার জন্য, কিন্তু বুঝি না। নীরা বলে, মামনি তুমিও বসে পড়ো। মা বলে, না রে মা, তোরা খা, আমি তোদের খাবার বেড়ে দেই। নীরা বলে, আহ মামনি, এত কথা বলো কেন, বসতে বলছি বসো, এখানে সবাই বাড়ির মানুষ, যে যারটা বেড়ে খেতে পারবে। আর মনিরা আপুকে আমি যত্ন করে খাইয়ে দিচ্ছি। মনিরা আমাকে বলে, মীর তুই খাবি কি করে, তিশা তুই ওইখানে যা, মীর এখানে আয়, আমি তোকে খাইয়ে দেই। নীরা বলে, না না আপু, আপনার এত কষ্ট করতে হবে না, মেহমানকে এত কষ্ট দিতে নেই, বাড়ির অকল্যাণ হয় গো, তুমি বরং খাও। মনিরা বলে, কিন্তু ও খাবে কি করে? নীরা বলে, কেন আপু, পাশে তো ওনার জলজন্ত মা বসে আছে, উনি থাকতে ওনার ছেলের খাবার খেতে কষ্ট হবে কেন? মনিরা বলে, মীর ওনার হাত থেকে খাবে না। নীরা বলে, কে বললো তোমাকে উনি খাবে না? এই বলে আমার দিকে চোখ রাঙিয়ে বলে, কি আপনি মামনির হাত থেকে খাবেন না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ খাবো। এত কথা না বলে আমাকে খাইয়ে দাও তো মামনি, আমার খুব ক্ষুধা লেগেছে। নীরা বলে, শুনলেন তো মনিরা আপু, ও খাবে, আর আপনিও খান। আমার কথা শুনে মা বাবা দুজনের চোখেই পানি। মা চোখের পানি মুছছে আর আমাকে খাইয়ে দিচ্ছে। বাবা আমার দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। নীরা সব দেখে বলে, হচ্ছেটা কি এখানে, খাবারের সময় কেউ কাঁদে? হ্যাঁ মামনি, আমারও খুব লোভ হচ্ছে, খাইয়ে দেবে আমাকে? মা বলে, ধুর পাগলি মেয়ে, আয়। তিশা বলে, বাহ বাহ, আমি কি উড়ে আসলাম নাকি? নীরা বলে, কেন হিংসা হচ্ছে? তিশা বলে, বয়ে গেছে আমার হিংসা করতে, আমি বাচ্চা না বুঝলে? নীরা বলে, ও মা তাই, তাহলে তো তোমাকে বিয়ে দিয়ে যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করতে হবে। তিশা বলে, ভাবি ভালো হচ্ছে না কিন্তু। বাবাই তুমি কিছু বলছো না কেন? বাবা বলে, আরে আরে, আমার বুড়িটাকে এভাবে জ্বালাচ্ছ কেন? তিশা বলে, বাবাই তুমিও? এই শুনে সবাই হেসে ওঠে, কিন্তু মনিরা এসব দেখে রাগে আর হিংসা জ্বলতে থাকে। মনিরা মনে মনে বলে, এই কাজগুলো তুমি মোটেই ভালো করছো না নীর, পস্তাতে হবে তোমাকে। এদিকে নীরা মনিরা মনের অবস্থা বুঝতে পেরে বলে, আরে মনির আপু, তুমি কিছু খাচ্ছ না কেন, কি ভাবছো এত, খাও। আরে তিশা, মনির আপুকে বড় মাছের মাথাটা দাও, দাঁড়াও আমি দিচ্ছি। এই বলে উঠে মাছের মাথাটা মনিরার প্লেটে দিয়ে বলে, নাও আপু খাও। এই বলে আবার মনে মনে বলে, নে শাকচুন্নি, মাছের মাথা খা। মনিরা বলে, না আমি পারবো না এত বড় মাথা খেতে। নীরা বলে, মাথা চিবিয়ে খাবার অভ্যাস তো আছে তোমার, পারবে খেতে। এই বলে আবার বিড়বিড় করে বলে, কেন রাক্ষসী, আমার বরের মাথাটা তো ঠিকই চিবিয়ে খেয়েছিস, আর মাছের মাথা খেতে পারবি না? খা, জন্মের খাওয়া খা, মিরাজের মাথা তো আর চিবিয়ে খেতে পারবি না? সেই আশা বাদ দে, ছেঁচড়া মেয়ে মানুষ একটা। এখন থেকে মিরাজের সামনে আমি আছি, দেখি প্যাকাটি তুই কি করিস, ডাইনি গাছপেতনি। মনিরা মনে মনে বলে, তোমার প্রতিটা কথার উত্তর আমি দেব নীরা, তৈরি থেকো। বাবা বলে, তোকে আজ আর অফিসে যেতে হবে না, বাসায় রেস্ট নে। আমি বললাম, না আমাকে যেতেই হবে বাবা, জরুরি মিটিং আছে। বাবা বলে, কিন্তু। মনিরা বলে, টেনশন করো না মামা, আমি যাব মীরার সাথে। নীরা আবার বিড়বিড় করে বলে, কেন রে শাকচুন্নি, খুব শখ না আমার বরের পিছে যাওয়ার? দাঁড়া বের করছি তোর যাওয়া। এই বলে আমাকে উদ্দেশ্য করে বলে, আজ কোথাও যাওয়া হবে না, মিটিং ক্যান্সেল করে দিন। আমি কিছু বলতে গিয়েও বললাম না, কারণ নীরা আমাকে বারণ করছে। আমি ভালোভাবেই বুঝতে পারছি নীরা আমার উপর অধিকার জমাতে শুরু করেছে, তাই নীরার কথার অমান্য করলাম না। নীরার কথা শুনে মনিরা বলে, না না মীর যাবে তো, ওর মিটিং আছে। আমি বললাম, না আমি যাব না, আমি মিটিং ক্যান্সেল করে দিচ্ছি। এটা শুনে মনিরা খুব আশ্চর্য হয়ে যায়। এদিকে নীরা মনে মনে খুব খুশি হয় যে আমি ওর কথা রেখেছি। হঠাৎ মনিরা সবাইকে চমকে দিয়ে যা বলল তা শুনে বাড়ির সবাই অবাক। নীরা তো রাগে থরথর করে কাঁপছে। সে পারছে না এখনই মনিরাকে চুল চেপে ধরে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত খিচিয়ে তাকিয়ে আছে মনিরার দিকে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।